চেলসির লেভি কলউইলের একটা মন্তব্য দেখছিলাম যে সবাই বলছিলেন তারা এখানে জিততে পারবেন না, কিন্তু তারা সবাইকে অবাক করে দিয়ে এই টুর্নামেন্টে জিতে গেছেন। আমি টুর্নামেন্টের শুরুতে বলেছিলাম শিরোপা জেতা আমাদের টার্গেট, তখন অনেকেই আমাকে পাগল ভেবেছিল। আমি এখন বলবো প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা এখন আমাদের টার্গেট। আমার মনে হয় ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও, চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বড়, সেটা তিনি বোঝাতে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি থেকেও বড়, সেটা তিনি বলেছেন। তার ক্যারিয়ারের সবচেয়ে পিক ট্রফি হচ্ছে গিয়ে এটা। দেখুন একটা জিনিস, এই সিজনের শুরুতে যখন আপনার চেলসি একের পর এক ইয়াং প্লেয়ার সাইন করালো, 40-50-তে চলে গেল চেলসি টোটাল স্কোয়াড ডেপথ, তখন সেটা নিয়ে কত কথা হলো চেলসি এত প্লেয়ার দিয়ে কি করবে। সেই জায়গায় এনজো মারেস্কা কিভাবে তার স্কোয়াডগুলোকে রোটেশন করলেন থ্রু আউট দ্য সিজন। চেলসি এই সিজনে 2টা ট্রফি জিতেছে, তারা প্রিমিয়ার লিগের টপ 4 থেকে নেক্সট সিজনের ইউসিএলও তারা হচ্ছে গিয়ে খেলবে। সুতরাং এই জায়গায় এনজো মারেস্কা তার যে প্ল্যানিংটা সঠিক ছিল সেটার প্রমাণ তিনি দিয়েছেন। এই টুর্নামেন্ট শুরুর আগেও চেলসি শেষ পর্যন্ত জিততে পারবে এই ক্লাব ওয়ার্ল্ড কাপের ট্রফি, সেটাও কিন্তু হচ্ছে খুব বেশি মানুষ সেটা বিশ্বাস করে না। ফাইনালের আগেই দেখেন যে আমরা প্রেডিকশন দিয়েছিলাম যে 3-0 গোলে পিএসজি জিতবে, পুরোপুরি উল্টো, এবং পিএসজি যেভাবে খেলে উল্টো সেভাবে আপনি বলতে পারবেন না এই ম্যাচে চেলসি বাস পার করেছে। উল্টো পিএসজি কে তারা যেভাবে খাবি খাইয়েছে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত, স্পেশালি ফার্স্ট হাফটায় পিএসজি তো মানে ধারে কাছেও ছিল না। এরকম একটা টুর্নামেন্ট খেলার পরে যদি লোকে এখন বলেন যে চেলসির পক্ষে পরের বার প্রিমিয়ার লিগে ভালো করা সম্ভব, সেটা হয়তো একেবারে ভুল কিছু নয়। কিন্তু চেলসি এখন একটা ডেভেলপিং স্কোয়াড, এবং চেলসি এই যে টুর্নামেন্টটা কাটালো ক্লাব ওয়ার্ল্ড কাপে, যেখানে তারা মোটে একটা ম্যাচই হেরেছিল ফ্লুমিনেন্সের কাছে, তাও আবার তাদের সাবেক এক ফুটবলার যিনি কোচ হয়েছেন পরে তার কাছে। চেলসি এই টুর্নামেন্টে কিছু পেলো, পাওয়ার ভেতরে তারা হয়তো একটা স্ট্রাইকার আবিষ্কার করলো, জাও পেদ্রো যিনি এলেন। কাইসেদো এই ম্যাচে দুর্দান্ত করেছেন। গোলকিপিং পজিশন নিয়ে আমরা বলছিলাম যে নড়বড়ে, রবার্ট সানচেজ যা করেছেন চেলসির চেয়ে বড় জবাব তো বোধহয় রবার্ট সানচেজ দিয়েছে। এবং একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, রবার্ট সানচেজের কাছে কিন্তু শেষ পর্যন্ত এসেছে ক্লাব বিশ্বকাপে সেরা গোলকিপারের ট্রফিটা। হ্যাঁ, তিনি হচ্ছে কি আপনার ক্লিন শিট ধরে রেখেছেন ম্যাচে, সেভ করেছেন ওভারঅল এইবারের টুর্নামেন্টটায়। একটা কমপ্লিট সেট আপ চেলসি ফাইনাল ম্যাচে ডিসপ্লেটা তারা করতে পেরেছে, যেখানে কোল পালমার তিনি হচ্ছে সব আলো কেড়ে নিয়েছেন। রবার্ট সানচেজের পারফরমেন্স ছিল কুকুরে, আর কথাও আপনি স্পেশালি বলেন, মানে কে খেলে না, অনেকের কথা আসলে বলা সম্ভব। এবং চেলসির কে নিয়ে আমরা একটু কথা বলতে চাই। চেলসি সমর্থক নাফিস এম জামান আছেন আমাদের সঙ্গে। চেলসি পিএসজি কে হারিয়ে দেবে, এটা আমার ধারণা যারা নিউট্রালি ফুটবলটা দেখেন তারা অনেকটাই অবিশ্বাস করছেন, কিন্তু চেলসি ফ্যানরা নিশ্চয়ই তাদের মনে বিশ্বাসটা ছিল। বিশ্বাসের জন্মটা আসলে কোথা থেকে ছিল? আসসালামাইকুম স্পোর্টসের সবাই। আজকে আমরা লাস্ট যে এই টুর্নামেন্টটা বা আমাদের ইপিএলটা যে আমরা যেভাবে ফিনিশ করেছি, আমরা হলো লাস্ট 15 ম্যাচের মধ্যে 13টা ম্যাচ আমরা জিতেছি বা 2টা ম্যাচ গোল হেরেছি। তো আমাদের ধারাবাহিকতাটা প্রথম থেকেই ছিল। বাট যেটা সবাই বললো যে মানে এনজো ম্যারেস্কার টিমটা নতুন, সো এবং অনেক প্লেয়ার যারা আছে, যারা এক্সপেরিয়েন্সের দিক দিয়ে যদি বলি, চ্যাম্পিয়ন পিএসজি টিমটাও কিন্তু অত যে আমি বলবো যে ইয়াং টিম। যদি বলি ক্লাব ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট টিম হলো পিএসজি, অ্যান্ড ইয়াংগেস্ট টিম হলো আরেকটা হলো চেলসি। সো দুইটা ইয়াং টিমই, বাট পিএসজি টিমটা সেট আপটা ভালো, এবং ওরা চ্যাম্পিয়ন্স লিগের সবগুলো টিমকে খুব ভালোভাবে খেলেছে। সো ওদের সাথে আমরা যে চেলসি যে এটা খেললাম, এটা আমাদের মানে চেলসি সবসময় একটা জিনিস করে, বিগ টিম বা যখন আমরা আন্ডারডগ হয়ে খেলি, সেটা আমরা 2012 সালে ইউসিএল ফাইনাল বলি, 2021 সালের ম্যান সিটির সাথে বলি, বা আজকে পিএসজি 14 তারিখে পিএসজির সাথে খেলাটা বলি, একটা সবসময় আমাদের একটা গেম প্লে হয়, যেটা আমরা গেম প্লে পুরো টিমটা খুব সুন্দরভাবে ইয়ে করে, নিখুঁতভাবে যেটা পালন করতে পারে। এবং এনজো মারেস্কার যে প্ল্যানটা ছিল যে মিডফিল্ডটাকে ব্লক করে পোল পার্মারকে ফ্রি করে দিবে, মালো গুস্তো এন্ড পোল পার্মার রাইট উইং দিয়ে উঠে যাবে, এবং একটা ইনভার্টেড একটা মুভ হবে। আমরা যদি দেখি প্রথম 2টা গোলই ওইভাবেই ওই রাইট উইং দিয়ে 2টা বল গোলকিপার বা পিছন থেকে বল এসেছে, মালো গুস্তো বলটা নিয়ে সামনে আগিয়েছে, পোল পার্মারকে পাস করেছে, পোল পার্মার ফার্স্ট গোলটা করেছে ওভাবেই। সো এই ট্যাকটিক্সটাই কিন্তু ফার্স্ট হাফে খুব ইয়ে করা হয়েছে। সবাই ভাবছিল পিএসজি খুব অ্যাটাক করবে, খুব প্রেস করবে, আমরা ডিফেন্স করব। সো আমাদের প্রথম এনজো মারেস্কা প্রেস কনফারেন্সেও বলেছিল যে সে বল ছেড়ে অফ দা বল খেলবে না, সে বল নিয়ে অ্যাটাক করবে, প্রেস করবে, এবং এটাই করা হয়েছে।
সো এটা একটা মানে এই ট্যাকটিক্সটাই আমি বলবো যে পিএসজির সাথে আপনি যদি ওদেরকে বল দিয়ে দেন বা ডিফেন্সিভে থাকেন, ওরা যে অ্যাটাক করবো ওই অ্যাটাকটা সামলানোর থেকে ওদেরকে প্রেস করলে যে অ্যাটাকটাই সব থেকে ভালোভাবে সামলানো যাবে। সো আমার মনে হয় এইটাই একটা ভালো আমাদের দিক হয়েছে, যেটা প্রথম ফার্স্ট হাফে 3টা গোল দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি যে আমরা আন্ডারডগ হলেও পিএসজি এখন আপকামিং সিজনে চ্যাম্পিয়ন্স লিগও আমরা খুব ভালোভাবেই ফাইট দিতে পারবো। এই জায়গায় ধরেন এই সিজনটা যখন শুরু হলো, এরপর এই যে সিজনটা শেষ হলো, চেলসির কাছে 2টা ট্রফি, কনফারেন্স লিগের ট্রফি, ক্লাব ওয়ার্ল্ড কাপেরও ট্রফি। এটা তো আসলে লাস্ট কয়েক বছর চেলসি বলতে গেলে তারা কোনো সাকসেস তারা পাচ্ছিল না। এই জায়গা তো নেক্সট সিজনের জন্য আপনাদের খুব ভালোভাবে একটা কনফিডেন্স লেভেল বুস্ট আপ হলো, এবং এই ফুটবলাররা অলরেডি প্রমাণ করেছেন যে তারা ট্রফি জিততে পারেন। সেটা ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগে চেলসি ফিরছে, সেটাতে কতটুকু হেল্প করবে? অবশ্যই কোনো একটা দল যখন হারতে থাকে বা ট্রফি না জিতে তারা একটা হতাশায় ভুগে, কিন্তু যখন একটা টিম ব্যাক টু ব্যাক 2টা ট্রফি জিতে অবশ্যই কনফিডেন্স বেশি থাকে। যখন লেভাই কোলভিল বললো তার টার্গেট বা টিমের আমাদের রিসে জেমস আমাদের ক্যাপ্টেনও বলেছে যে এখন আমরা মানে প্রিমিয়ার লিগে উইন করার জন্য বা ফাইট করার জন্য এবং চ্যাম্পিয়ন্স লিগ আমাদের টার্গেট থাকবে। সো এইটাই ওয়েন ইউ উইন, ধারাবাহিকভাবে যখন ট্রফি জিতে হয় তখন আসলে কনফিডেন্স বিল্ড হয়। সো এই ব্যাক টু ব্যাক 2টা ট্রফি, কনফারেন্স লিগ হয়তো কোনো বড় ট্রফি না, ক্লাব ওয়ার্ল্ড কাপ আমি বলবো না যে অত বড় বা ইম্পর্টেন্ট ট্রফি বলবো, এই 2টা ট্রফি আমাদের অবশ্যই নেক্সট সিজনে মনোবল, সবগুলো টিমের মনোবল জিতার আকাঙ্ক্ষাটা বিল্ড করবে। এবং এই টিমটা সবাই ইয়াং টিম বলে, বাচ্চাদের টিম বলে, এই টিম কিছু করতে পারবে না, এই টিমটাও যে পারবে এটা একটা সবার মধ্যে একটা বিশ্বাস, কোচের প্রতি সবার, ফ্যানদেরও একটা বিশ্বাস, সবার আমাদেরও একটা অবিশ্বাস ছিল যে পারবো কিনা বা করবো কিনা। সো আই গেস আমাদেরকে পুরো টিমকে একটা চেঞ্জ, এই অ্যাটিটিউড চেঞ্জে একটা অবশ্যই ভূমিকা দিবে। খুবই দরকারিও ছিল। মানে চেলসি গেল কয়েকটা সিজন ধরে যেভাবে একের পর এক হতাশায় আবৃত হচ্ছিল, তার ভেতর থেকে, ওই বৃত্তের ভেতর থেকে বের হওয়াটা খুবই জরুরি ছিল। কিন্তু নাফিস, আমি আপনাকে জানতে চাই যে আমরা এই জায়গায় প্রেডিকশন করেছিলাম যে পিএসজি 3-0 বলে জিতবে, চেলসিকে কোনো রকম কোনো সমীকরণেই রাখছিলাম না। শুধুমাত্র আমরা না, আমি আরও মানে আমার মনে হয় পুরো বিশ্বে যদি আপনি হিসাব করেন 10% সাংবাদিকের কাছ থেকে আপনি পাবেন যে প্রেডিকশন তাদের পক্ষ ছিল চেলসির পক্ষে, আর 90% পিএসজির পক্ষে। এই যে ম্যাচ শুরুর আগে পরিষ্কারভাবে ফেভারিট থাকা পিএসজি, এইটা কি চেলসিকে আরো বেশি হেল্প করেছে, বা আপনারা জেতার পরে কি একটু মানে মনে হচ্ছে যে সবাইকে জবাব দিয়ে দিলাম, একটা বিরাট বড় কাজ হয়ে গেছে? জবাব দিয়ে দিলাম ওইটার থেকে যেটা হলো এই টিমটা যে প্রমাণ করতে পারে যে তারাও পারে, এটা আসলে সব থেকে বড় বিষয়। আর যেটা বললাম যে হ্যাঁ হয়তো 10%, আমি বলবো 5% সাংবাদিকরাও আমাদেরকে হয়তোবা গোনায় ধরে নিবে, এরকম 3-0, 5-0, 4-0, 8-0 এইসব কথা শোনা যাচ্ছিল। কিন্তু যেটা বললাম যে এনজো মারেস্কা পারফেক্ট ট্যাকটিক্স ছিল, মিডফিল্ডটাকে আটকানো, প্রেস করে খেলা, অ্যাটাক করে খেলা। ফার্স্ট হাফ থেকে আমরা অ্যাটাক করবো ওদেরকে এবং গোল। তো আমি বলবো কোল পার্মারের অসাধারণ 2টা ফিনিশ, জোয়া পেড্রোরও অসাধারণ একটা বাইলাইন থেকে রান নিয়ে গোলটা করা। সো এই 3টা গোলই আসলে আমি বলবো কাউন্টার অ্যাটাকের ফসল, বা পিএসজি কে প্রেস করে বলগুলা বের করে করা। সো হ্যাঁ মানে আর যেটা আমি বললাম যে প্রথমেই বলেছিলাম চেলসি যখন আন্ডারডগ থাকে 2012 বলেন 2021 বলেন, চেলসি তার বেস্ট খেলাটা দেয়। সো এবং আমরা মানে পিএসজি কিন্তু আমি যে আগের ম্যাচগুলো দেখি 3 গোল 4 গোল 5 গোল করে দিয়েছে, চেলসি কিন্তু 1 গোলও খায়নি। সো খালি যে আমরা অ্যাটাক করে গোল করেছি তা না, আমরা ডিফেন্সিভও ভেরি সলিড ছিলাম। কলবেল, মালো গুস্তো বলেন, কুকুরেলা বলেন, চালোবা বলেন, কাইসেদোকে কিভাবে বাদ দিব, কাইসেদোর কথা আমার মনে হয় স্পেশালি করে বলাটা খুব বেশি জরুরি। মানে ব্রিলিয়ান্ট করেছেন পুরো ম্যাচে, এবং বিশ্বাস করেন যে আমরা আজকে টিস্যু পর্যন্ত নিয়ে এসেছি, গণক্ষমা কর্মসূচি চেলসি সমর্থকদের কাছে, এবং টিস্যুও নিয়ে এসেছি। যদি কাঁদতে বলেন, আমাদের এই শোতে টিস্যু থাকে না, বসুন্ধরা টিস্যু পারফিউম, তার উপরে আবার আমরা নিয়ে এসেছি চেলসি সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার জন্য। নাফিজুল জামান, আমাকে ক্ষমা করবেন, সময় নাই যতক্ষণ ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। আমরা বেশ কিছু দারুণ ইনসাইট শুনতে পারলাম আপনার কাছ থেকে। চেলসির এই দলটার ফুটবলাররাই, স্পেশালি কোল পালমার বা এনজো ফার্নান্দেজের কথা বলতে পারেন। এনজো ফার্নান্দেজ যখন চেলসিতে এলেন ওয়ার্ল্ড কাপটা জেতার পরে, তিনিও দেখেছেন যে উল্টো রথে যাত্রা চেলসির। কাইসেদোকে 2 মিডফিল্ডারের যে দাম, সেটা নিয়ে অনেক কথা হয়েছে। একটা সময় বলা হচ্ছিল না যে বটল জব, তাই না, যে তারা বারবার এত টাকা দিয়ে প্লেয়ার কিনে তারা কাজ করতে পারছে না। কিন্তু এই চেলসির কোল পালমার, কাইসেদো অথবা এনজো ফার্নান্দেজ এবং জাও পেদ্রো, এরা যদি ঠিকঠাক মতো ওয়ার্কআউট করতে পারেন, পরের সিজনে আর্সেনাল, লিভারপুল
তাদের সঙ্গে প্রিমিয়ার লিগে টাইটেল রেসটা জমাতে চেলসির সমস্যা কোথায়? সেই জমানোর জন্য আপনার যে লেভেলটা দরকার, প্রুভেন একটা রেকর্ড দরকার, সেটা চেলসি এই সিজনে তারা পেয়ে গেছে, অন্তত এই ক্লাব ওয়ার্ল্ড কাপ দিয়ে আমি বলবো তারা পেয়েছে। এখন তো আপনার হচ্ছে রাস্তাটা অনেক সহজ। ইনফ্যাক্ট চেলসির এই দলে প্লেয়ারের কিন্তু আপনার অভাব নাই, যারা আছে ইয়াং পটেনশিয়াল প্লেয়াররা রয়েছে। আপনি পেড্রো নেতোর কথা হচ্ছে যদি দেখেন, তিনিও কতটুকু ক্লাব ওয়ার্ল্ড কাপে এসে কতটুকু পলিশ তিনি এই জায়গায় হলেন। হ্যাঁ, এনকনকু তাকে হচ্ছে গিয়ে দেখা যায় নাই, তিনি হচ্ছে গিয়ে রয়েছেন এই দলটার সাথে। নিকোলাস জ্যাকসন যিনি একটা সময় এই পুরো দলটাকে সার্ভিস দিয়েছেন, গত সিজনেরও আপনার মোটামুটি প্রায় পুরোটা সময়, তারও এখন কিন্তু রিপ্লেস তৈরি হয়েছে। মানে আপনার দল এখন এমন ফুটবলার রয়েছে যারা ওই লাইন টু লাইন আপনাকে সার্ভিসটা দিয়ে যেতে পারবে। অল্প করে পিএসজির ক্ষেত্রে ঘটলোটা কি? পিএসজি এই ম্যাচটায় পরিষ্কার ফেভারিট হয়ে খেলতে নামলো, চ্যাম্পিয়ন্স লিগ তারা জিতেছে। এই ট্রফি হারানোর আক্ষেপ তাদেরকে খুব বেশি পোড়ানোর কথা নয়, কিন্তু তারা তো এটা দাবি করতে পারবে না যে তারা টায়ার্ড ছিল, কারণ চেলসিও তো প্রায় একই মাত্রায় টায়ার্ড ছিল। কিন্তু চেলসি বোধহয় একটা জায়গায় একটু অ্যাডভান্টেজ পেয়েছে বা পাওয়ার কথা, সেটা হচ্ছে কনফারেন্স লিগে যখন এনজো মারেস্কা সিজনের ফার্স্ট হাফে যখন তিনি তার টিমগুলো ঘোষণা করতেন, সেখান থেকে যে দুটো আলাদা টিম, যেহেতু চেলসির একটা বিরাট বড় স্কোয়াড, আমরা দেখেছি যে কনফারেন্স লিগে তার রোটেশনের যথেষ্ট সুযোগ থাকতো, যেটা হয়তো চ্যাম্পিয়ন্স লিগে লুই এনরিকে ওই অর্থে পারেন নাই। সেই টায়ার্ডনেসটা এই লাস্ট ম্যাচে এসে একটু হলেও মানে ফ্যাক্টর হয়ে দাঁড়ালো কিনা, এটাও বোধহয় আলোচনা করা যায়। এই স্কোয়াড রোটেশনটা তো তিনি আপনার ক্লাব ওয়ার্ল্ড কাপেও করেছেন, যে যখনই তার কাছে মনে হচ্ছে যেহেতু টেম্পারেচারের একটা ইস্যুস ছিল, প্র্যাকটিস শর্টার সেশন করতে হয়েছে, সুতরাং এই জায়গায় প্রপার ওই ম্যান ম্যানেজমেন্টটা তিনি পারফেক্টলি করতে পেরেছেন। আর এনরিকে তো আপনার ফাইনালের আগেই বলছিল যে হয়তো শিগগিরই আমরা একটা ম্যাচ হারবো। এই দলটা তো হারেও, বা ফুটবলে আপনার জিততে হবে হারতে হবে, এটাই আসলে নিয়মটা। ফাইনালে হারলো এবং মানে ভাঙচুর করা হলো চেলসিকে, চেলসি এবং ভেঙে ফেললো। মারেস্কা বোধহয় আমাদেরকে দেখালেন যে কিভাবে এই পিএসজি কে হারানো যায়। আমরা বলছিলাম না যে পিএসজি কে থামাবে কে, সেই চেলসি। আমরা বলছিলাম যে সুইচ করলে একটা সুযোগ থাকতে পারে, এবং যে পরিমাণ আমরা দেখলাম যে সুইচও করা হয়েছে, আবার লং বলও খেলা হয়েছে ডিফেন্স লাইন বরাবর। স্পেশালি চেলসি যেটা করার চেষ্টা করছে, তারা হচ্ছে পিএসজির ফুল ব্যাকদের অ্যাটাক করছে, একপাশে নুনো মেন্দেস, একপাশে আশরাফ হাকিমি। তারা এত বেশি ডিফেন্ডিং এ ব্যস্ত ছিল যে তারা আক্রমণে ওই অর্থে আসলে সাহায্য পিএসজি কে করতে পারে নাই। মিডফিল্ডে কাইসেদো মনে হয়েছে ভিতিনিয়া, রুইজ, নেভেস সবাইকে পাগল বানিয়ে ছেড়েছেন। সঙ্গে এনজো ফার্নান্দেজ তো অবশ্যই ছিলেন। চেলসির একটা মাস্টার ক্লাস পারফরমেন্স যেটা তাদেরকে জিতিয়ে দিয়েছে ক্লাব ওয়ার্ল্ড কাপ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.